হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের ডালিয়া ম্যাম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। যারা এখনো যুক্ত হয়নি অবশ্যই যুক্ত হয়ে যাও আমাদের ক্লাসে। আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করো। আমাদের কোর্স ফি কিন্তু মাত্র 999 টাকা। আমাদের কোর্স মাত্র 6 মাসের, এবং 6 মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাস দায়িত্ব সহকারে শেষ করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের নম্বর হলো 6295916282 7076398606। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো মতোই আমার ক্লাসগুলো দেখছো প্রতিদিন, এবং আমার ক্লাসগুলো দেখে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। তাহলে তোমাদের এই কমেন্টগুলো আমাকে আরো প্রেরণা যোগাবে আরো ক্লাস দেওয়ার জন্য, আরো ভালো মতো করে ক্লাস নেওয়ার জন্য। তো আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি তুলে ধরবো, তোমাদের আমি এর আগের দিন বুঝিয়েছিলাম নাট্য সাহিত্য থেকে, তোমাদের সেকেন্ড সেমিস্টারের মেজর বেঙ্গলির প্রথমার্ধ থেকে নাট্য সাহিত্য। নাট্য সাহিত্যে আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম মাইকেল মধুসূদন দত্তকে এবং দীনবন্ধু মিত্রকে। আর আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো একজন বিখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ মহাশয়কে। গিরিশচন্দ্র ঘোষের আগে যে সময়সীমাটা সেটা আমরা জেনে নিব। গিরিশচন্দ্র ঘোষের যে সময়সীমা তা হলো 1844-এ জন্ম এবং 1912-তে কিন্তু তার মৃত্যু হচ্ছে। এবং এই সময়কালের মধ্যেই তার সৃষ্টি প্রচুর, তার নাটক প্রচুর রয়েছে, এবং তার এই নাটকগুলো দেখার পর বা নাটকগুলো অধ্যয়ন করার পর তাকে কিন্তু একজন ইংরেজি সাহিত্যিকের সঙ্গে তুলনা করা হয়েছে। এই ইংরেজি সাহিত্যের যে লেখক অর্থাৎ গ্যারিক, তার সঙ্গে কিন্তু আমাদের গিরিশচন্দ্র ঘোষের তুলনা করা হয়েছে, এবং সেই কারণেই কিন্তু গিরিশচন্দ্র ঘোষকে বলা হয় বাংলার গ্যারিক। এটা তোমরা খুব ভালো মতো মনে রাখবে যে আমাদের গিরিশচন্দ্র ঘোষকে কি বলা হয়? বাংলার গৈরিক বলা হয়। এবং এই যে গৈরিক, বাংলার গৈরিক, এখানে তার আগে একটা জিনিস জেনে নিই যে বাংলা সাহিত্যে আমাদের গিরিশচন্দ্র ঘোষকে কিন্তু মুকুটহীন, ঠিক আছে, মুকুটহীন সম্রাট বলা হয়। তোমাদের শর্টে আসতেই পারে মুকুটহীন সম্রাট কাকে বলা হয় বা বাংলার গৈরিক কে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি। তো তোমরা চেষ্টা করবে এগুলো ভালো মতো মনে রাখার। আর আমার যে ক্লাসগুলো আমি প্রতিনিয়ত নিয়ে আসছি তোমাদের সামনে, চেষ্টা করবে খাতা কলম নিয়ে বসার, ঠিক আছে? তাহলে তোমাদের আরো ভালো মতো ক্লাসটা মাথায় ঢুকবে, এবং পরবর্তীতে তোমরা কিছু যদি তোমাদের ভুল হয় আবার শুনতে চাও তবে ভিডিও দেখতে পারো, আর না হয় খাতা খুলে দেখলেই তোমাদের মনে পড়ে যাবে। আমরা গিরিশচন্দ্র ঘোষকে নাট্য জগতের দিক দিয়ে যেটা দেখবো, যে তার প্রথম নাট্যরূপ, মানে তিনি প্রথম যখন নাটক চেষ্টা করছেন যে তিনি নাটক লিখবেন বা নাটক রচনা করবেন, তখন কিন্তু প্রথমে তিনি নিজের মৌলিক নাটক লিখেননি। তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, দেখো আমি এখানে লিখে দিয়েছি বোর্ডে তোমাদের সুবিধার জন্য, বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা ও মৃণালিনী যে উপন্যাসটি রয়েছে সেই উপন্যাসের নাট্যরূপ দিয়েছিলেন গিরিশচন্দ্র ঘোষ। এটা তার প্রথম সৃষ্টি, ঠিক আছে, নাটকে, নাট্য সাহিত্যে তার প্রথম সৃষ্টি, যে তিনি এই বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা এবং মৃণালিনী যে উপন্যাস রয়েছে সেটাকে নাট্যরূপে তিনি আমাদের সামনে নিয়ে আসেন এইভাবেই। এবং তারপর তোমাদের সিলেবাসে যেটা রয়েছে যে গিরিশচন্দ্র ঘোষের যে নাটকগুলো, বেশিরভাগ নাটকই গিরিশচন্দ্র ঘোষের তোমাদের যে নাটকগুলো আছে একটা হচ্ছে পৌরাণিক আর একটা হচ্ছে সামাজিক। তো দেখো, পৌরাণিক সামাজিক নাটক বলতে গিয়ে আমি তোমাদেরকে একেবারে প্রথমের যে নাটকগুলো আছে সেগুলো তোমাদেরকে একটু বলে দেবো, তাহলে আলোচনাটা না ভালো হবে। কিরকম দেখো, তোমাদের আমি দুভাগে ভাগ করতে পারতাম, যেহেতু সিলেবাসে তোমাদের গীতিনাট্য নেই, জাস্ট সামাজিক আর পৌরাণিক নাটক আছে, তবু আমি গীতিনাট্য সম্পর্কে তোমাদেরকে একটুখানি বলে দেবো, ঠিক আছে? তো আমি তোমাদের গিরিশচন্দ্র ঘোষের যে নাটক রয়েছে সেগুলোকে 3 ভাগে ভাগ করেছি। প্রথমে দেখো আমি গীতিনাট্য লিখেছি, তারপরে সামাজিক, তারপরে পৌরাণিক, ঠিক আছে? গীতিনাট্য, সামাজিক নাটক এবং পৌরাণিক নাটক। তো গীতিনাট্যের মধ্যে আগে যে নাটকগুলো তার রয়েছে উল্লেখযোগ্য, দেখো তার নাটক তো প্রচুর, অতগুলো লেখা যাবে না, আমি কিছু উল্লেখযোগ্য নাটক তোমাদের সামনে তুলে ধরেছি, সেগুলোই জেনে রাখো ভালো মতো, এবং সাল সহ, সালগুলো মনে রাখবে। গীতিনাট্যের দিক দিয়ে আমরা প্রথমে যেটা দেখছি আগমনী নাটক। আগমনী 1877, অকালবোধন 1877, দোললীলা 1878, মোহিনী প্রতিমা 1891, মায়াতরু 1881 এবং আবু হোসেন 1896,
ফণীর মণি, এটাও 1896 প্রকাশিত হয়েছে। এগুলো সব হচ্ছে প্রকাশকাল, ঠিক আছে, এগুলো সব নাটক। তাহলে আগমনী আর যে অকালবোধন নাটকটি রয়েছে, যেটা 1877 প্রকাশিত হয়েছে, দুটোই, এই দুটো কিন্তু আমাদের গিরিশচন্দ্র ঘোষ মুকুটাচরণ ছদ্মনামে লিখেছেন। আর একটা কথা বলে রাখি, মুকুটাচরণ কিন্তু গিরিশচন্দ্র ঘোষের ছদ্মনাম। এই ছদ্মনামেও তিনি অনেক কিছু আমাদের জন্য লিখে দিয়ে গেছেন। তাই আমরা দেখতে পাই যে আগমনী আর অকালবোধন যে গীতিনাট্যটি রয়েছে, এই গীতিনাট্য কিন্তু আমাদের ছদ্মনামে লিখে দিয়ে গেছেন তিনি। কি ছদ্মনামে? মুকুটাচরণ ছদ্মনামে। এবং এর প্রকাশকালগুলো দেখে নাও। এই গীতিনাট্যগুলোর মধ্যে আবু হোসেন যেটা আছে 1896 প্রকাশিত হয়েছে, এটা কিন্তু গিরিশচন্দ্র ঘোষের যথার্থ নাটক, ঠিক আছে, যথার্থ গীতিনাট্য আমরা বলতে পারি। এতগুলো নাটকের মধ্যে যথার্থ গীতিনাট্য হচ্ছে আবু হোসেন। এবার তোমাদের সামনে যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে তোমাদের সামাজিক নাটক। দেখো গিরিশচন্দ্র ঘোষের যে সামাজিক নাটকগুলো রয়েছে সেগুলো কি কি। প্রথমেই দিয়েছি প্রফুল্ল 1889 প্রকাশিত হয়েছে, হারানিধি 1890, মায়াবসান 1898, বলিদান 1905, শাস্তি কি শাস্তি 1908, গৃহলক্ষ্মী 1912। তো দেখো এই যে আমি কতগুলো যে তোমাদের সামনে তুলে ধরলাম, মাত্র 6টা, এর থেকেও আরো অনেকগুলো বেশি রয়েছে। এর থেকেও বেশি কিন্তু আমাদের সামাজিক নাটক রয়েছে, কিন্তু আমি তোমাদের সামনে মাত্র এই 6টাই তুলে ধরলাম যেগুলো উল্লেখযোগ্য আমার মনে হয়েছে, ঠিক সেগুলো। এর মধ্যে প্রফুল্ল যেটা আছে, দেখো 3 স্টার দেওয়া আছে এখানে, প্রফুল্ল 1889, এটা কিন্তু আমাদের শ্রেষ্ঠ সামাজিক নাটক, ঠিক আছে, মনে রাখবে গিরিশচন্দ্র ঘোষের শ্রেষ্ঠ সামাজিক নাটক হচ্ছে প্রফুল্ল। এবং এই প্রফুল্ল নাটকের একটা উল্লেখযোগ্য সংলাপ হচ্ছে আমার সাজানো বাগান শুকিয়ে গেল। খুব সুন্দর একটা সংলাপ, আমার সাজানো বাগান শুকিয়ে গেল। এরপর আমি তোমাদের সামনে তুলে ধরেছি পৌরাণিক নাটকগুলো, ঠিক আছে। পৌরাণিক নাটকগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো নাটক খুবই উল্লেখযোগ্য, খুব ভালো মতো তোমাদের মনে রাখতে হবে পৌরাণিক নাটকগুলোর সাল, প্রকাশিত যে সালগুলো আছে সেগুলো। পৌরাণিক নাটকের মধ্যে প্রথমে দিয়েছি রাবণ বধ 1881, অভিমন্যু বধ 1881, সীতার বনবাস 1882, চৈতন্য লীলা 1886, বুদ্ধদেব চরিত 1892, বিল্লমঙ্গল 1892, জনা 1854, রামের বনবাস 1882, নিমাই সন্ন্যাস 1892, নল দময়ন্তী 1887, পাণ্ডব গৈরব এটা হচ্ছে 1900। এছাড়াও আরো অনেক রয়েছে, অতগুলো লেখা সম্ভব নয়, মাত্র এই কয়েকটা কিন্তু 11টা আমি তোমাদের উল্লেখযোগ্য পৌরাণিক নাটক লিখে দিয়েছি। পৌরাণিক নাটকের মধ্যে সব থেকে প্রথম পূর্ণাঙ্গ নাটক যেটা পৌরাণিক নাটকের মধ্যে, তা হচ্ছে রাবণ বধ, ঠিক আছে, 1881 প্রকাশিত। আর সব থেকে পৌরাণিকের মধ্যে শ্রেষ্ঠ যেটা রচনা সেটা হচ্ছে জনা। তোমরা অনেকেই এটা জানো যে গিরিশচন্দ্র ঘোষের জনা হচ্ছে শ্রেষ্ঠ, একেবারে সব থেকে শ্রেষ্ঠ একটা পৌরাণিক নাটক। এবং সব থেকে প্রথম পূর্ণাঙ্গ যেটা নাটক আছে গিরিশচন্দ্র ঘোষের সেটা হলো রাবণ বধ, যা প্রকাশিত হয়েছে 1881-তে। দেখো আমরা তো জেনে নিলাম যে গিরিশচন্দ্র ঘোষের সময়কাল জানলাম, গিরিশচন্দ্র ঘোষকে তার কি ছদ্মনাম সেটা জানলাম, তাকে কি বলা হয়, তাকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে, তিনি কোন সময়ের, সবকিছু আমরা জেনে নিলাম। তার যে নাটকগুলো রয়েছে, নাটকগুলোর কটা পার্ট রয়েছে, এছাড়াও আরো অনেক রয়েছে পার্ট, কিন্তু তোমাদের সিলেবাসে যেহেতু শুধুমাত্র কি রয়েছে সামাজিক আর পৌরাণিক, তো তোমাদের এই সামাজিক এবং পৌরাণিক এই দুটো পার্ট কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। কি কি নাটক রয়েছে তার মধ্যে, কোনটা শ্রেষ্ঠ, ঠিক আছে, কোনটা সার্থক, প্রকাশিত সাল কোগুলো, খুব ভালো মতো এগুলো মনে রাখতে হবে। দেখো এরপর আমি তোমাদেরকে দিয়েছি কিছু নাট্যরূপ দান, হয় না যে কোনো উপন্যাসকে নাট্যরূপ দান করা, ঠিক আছে, এইরকম। তো নাট্যরূপ দান বলতে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কপালকুণ্ডলা, বিষবৃক্ষ এবং দুর্গেশ নন্দিনী, এই তিনটে যে তোমাদের রয়েছে, এই তিনটে উপন্যাসকে কিন্তু আমাদের গিরিশচন্দ্র ঘোষ নাট্যরূপ দান করেছেন। এছাড়াও মাইকেল মধুসূদন দত্তের যে তোমাদের একটা মহাকাব্যিক রয়েছে, সাহিত্যিক মহাকাব্য, সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য। এই মেঘনাদ বধ কাব্যকেও কিন্তু গিরিশচন্দ্র ঘোষ নাট্যরূপ দিয়েছিলেন। এরপর শেক্সপিয়ারের ম্যাকবেথ গ্রন্থটিকে কিন্তু নাট্যরূপ দিয়েছিলেন গিরিশচন্দ্র ঘোষ। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসটিকেও খুব সুন্দর করে নাট্যরূপ দিয়েছেন গিরিশচন্দ্র ঘোষ।
তাহলে দেখো, আমি তোমাদের সামনে আজকে তুলে ধরলাম গিরিশচন্দ্র ঘোষের নাট্য জগতের ইতিহাস এবং নাট্য সাহিত্যে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তাই তোমাদের সামনে আজ তুলে ধরলাম। আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থেকো এবং কমেন্ট বক্সে জানিও তোমাদের যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে। এবং যদি ভালো লেগে থাকে আমার ক্লাস তবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের পাশে থাকো। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।